আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সন্ধ্যা 7টা খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো। পুরো খবরে আমরা দুজন সাথে থাকছি, আমি রহমান রশেদ, নাজদিন নাসিদুল্লাহ। দর্শক, এবার স্টেপের সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর। নির্বাচিত হলে রাজধানীকে বাসযোগ্য নিরাপদ শহর হিসেবে গড়ে তুলবে বিএনপি। রাজধানীর মিরপুরে নির্বাচনী পথসভায় একথা বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মন্তব্য করেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন শক্তিশালী করবে গণতন্ত্রের ভিতকে। তফসিল ঘোষণার পর থেকে ধানের শীষের বার্তা নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে গেছেন তারেক রহমান। জানিয়েছেন দেশ ও মানুষ নিয়ে তার নানা পরিকল্পনার কথা। ভোটের প্রচারণার দুদিন আগে লাল সবুজের বাসে চড়ে এবার ঢাকায় গণসংযোগে বিএনপির চেয়ারম্যান। রোববার ঢাকা উত্তরের বেশ কয়েকটি আসনে পথসভা ও জনসভায় বক্তব্য রাখেন বিএনপির এই শীর্ষ নেতা। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের ইসিবি চত্বরে প্রথম পথসভায় বক্তব্য রাখেন তিনি। যে এলাকায় জন্ম আর বেড়ে ওঠা, সেখানকার মানুষের কাছে ভোট চান ধানের শীষে। প্রতিশ্রুতি দেন ভোটে নির্বাচিত হলে ঢাকাকে নিরাপদ বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার। এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই। এই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময়, দিনের যে কোনো সময় হাঁটতে পারবে। যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। সেখান থেকে যোগ দেন ঢাকা 16 আসনের নির্বাচনী জনসভায়। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। এ সময় তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরাই হবে বিএনপির সর্বোচ্চ লক্ষ্য। যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের ঢাকা 15 আসনের জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ তার শেষ ঠিকানা। বলেন, বিএনপি এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি যেটা বাস্তবায়ন সম্ভব নয়। আমরা আপনাদের কাছে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে, যা মানুষের ক্ষমতার বাইরে। আমরা আমাদের জনগণের কাছে এমন প্রতিশ্রুতি দিতে চাই যেই প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। সোমবারও নিজ নির্বাচনী এলাকার পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণের 7টি সংসদীয় আসনে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। এই নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় রাজধানীতে ভোটের অঙ্কে অন্যান্য দল থেকে অনেকটা এগিয়ে বিএনপি। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেওয়া দলটির চেয়ারম্যান তারেক রহমান জানালেন দেশ নিয়ে তার ভাবনা এবং পরিকল্পনার কথা। আসন্ন নির্বাচনে বিএনপি যে নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা করছে তা কতটা পূরণ হবে তা নির্ধারিত হবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12 ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডায় 11 দলের নির্বাচনী জনসভায় এই মন্তব্য করলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি এ সময় দাবি করেন যে আওয়ামী লীগের 10 টাকা কেজি চালের মতোই ভুয়া হবে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি। এগারো দলীয় ঐক্যজোটের ঢাকা 11 আসনে নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্ধারিত সময়ের আগেই বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে যোগ দেন জামাত এনসিপির নেতাকর্মীরা। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান ছাড়াও এতে যোগ দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক সহ জোটের নেতা ও শহীদ ওসমান হাদির বোন শবনম খাদিজা। আগামী 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে সকল ভোটারদের ঐক্যবদ্ধ হবার আহ্বান তাদের। তারা অনেক প্ল্যানের কথা বললেও গত 17 মাসে তারা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে তারা বাংলাদেশে আগামী দিনে কি করতে চায়। নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই স্বৈরাচারের পতন ঘটে নতুন এক বাংলার স্বাধীনতার সূর্য উদিত হয়েছে।
এ সময় ঢাকা 11 আসনের সমস্যা সংকটের কথা তুলে ধরেন নাহিদ ইসলাম। বলেন, জুলাইতে ঢাকা 11 আসন তাকে আশ্রয় দিয়েছে, সেই ঋণ সংসদে গিয়ে পরিশোধ করতে চান তিনি। অভিযোগ করেন, দেশকে বিপদগ্রস্ত করতে প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে একটি দল। আমরা শুধু ঢাকা 11 আসনের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী নই, আমরা সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদী। বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। পরে বিএনপির সমালোচনা করে জামাত আমির বলেন, আওয়ামী লীগের 10 টাকা কেজি চালের মতোই ভুয়া হবে তাদের ফ্যামিলি কার্ডের অঙ্গীকার। বলেন, 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন আগামী 12ই ফেব্রুয়ারি। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। এই কার্ড, সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হলো ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার ঘোষণাও দেন জামাত আমির। তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন ইনশাআল্লাহ। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবার আসেন সিটি সৌজন্যে ভোটের মাঠের অন্যান্য খবর। দর্শক, জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণার খবর আপনাদেরকে সরাসরি জানাতে চাই। রাজধানীর কাফরুল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক। স্যার, জানাবেন যে কাফরুলে যেহেতু নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন, সেখানে কোনো সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে? এছাড়া সাধারণ ভোটার তারা কি মনে করছেন, কি বলেন? রাশেদ, জামায়াত আমির ঢাকাতে যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে সেটি হচ্ছে ঢাকা 15, মিরপুরের একাংশ এবং কাফরুল সহ কিন্তু এই ঢাকা 15-র অন্তর্গত, এবং বিভিন্ন আসনে দলীয় প্রধান হিসেবে ঘুরে ঘুরে জামায়াতের যেসব নির্বাচনী সভায় অংশগ্রহণ করছেন, এর পাশাপাশি কিন্তু আমরা গতকালকেও দেখেছি মিরপুরের আরেকটি অংশে জামায়াত আমির তার প্রচারণার কাজ করেছেন। আজকেও কিন্তু এখানে প্রচারে নেমেছেন। উনি কিন্তু সে অর্থে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেননি, কিন্তু যারা উপস্থিত গণমাধ্যম আছে সেই গণমাধ্যমের কাছে কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তাদের সক্ষমতা আছে এবং তারা সেই বিষয়ে প্রস্তুত। এর পাশাপাশি ভোটারদের তিনি আহ্বান জানিয়েছেন তারা যেন ভোট কেন্দ্রে যান, গণভোটে হ্যাঁ ভোট দেন এবং তার যে দলীয় প্রতীকে তারা নির্বাচন করছেন, যা দাঁড়িপাল্লা প্রতীকে, সে প্রতীকে মানুষ যেন ভোট দেন, সেই আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন। এর পাশাপাশি বিভিন্ন সময় যে জাতীয় সরকারের কথা উনি বলেছেন যে নির্বাচিত হলে শুধু জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনা করবে না, এর পাশাপাশি একটি জাতীয় সরকার গঠন করা হবে, সেই বিষয়টাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। আরও একটি প্রশ্ন তার কাছে ছিল, সেটি হচ্ছে আসলে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী কে হবে। সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা শোনা গেছে। সেই বিষয়টা কিন্তু তিনি বলেছেন নির্বাচিত হলে আসলে জনগণ যাকে চায় তিনি প্রধানমন্ত্রী হবেন, জনগণের প্রত্যাশা পূরণে তারা সন্তুষ্ট থাকবেন, এমনটি কিন্তু জানিয়েছেন। রাশেদ, এই প্রচারণা আরও বেশ অনেকটা সময় চলবে। এই কাফরুল সহ এর আশপাশের বিভিন্ন এলাকায় কিন্তু ঘুরে ঘুরে এই প্রচারণা করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সাদ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সাদ বিন শফিক আমার সাথে যুক্ত হয়েছেন। জামায়াতের আমির এই মুহূর্তে রাজধানী কাফরুলে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন, আমরা সরাসরি সেখানে ছিলাম। পরের প্রসঙ্গে যাই। বাকি আর মাত্র 3 দিন ভোট উৎসবের অপেক্ষায় গোটা বাংলাদেশ সব বাধা ভয় পেছনে ফেলে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে দৃঢ় প্রত্যয়ী ভোটাররা। কেন্দ্র দখল আর ভোট কারচুপির যে সংস্কৃতি, সেটি মুছে দিয়ে জনতার বিজয়ের অপেক্ষায় সাধারণ মানুষ। আদ্দিন সজীব রিপোর্ট করেছেন, ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার। গ্রামের এই সরল জীবনে রাজনীতির কঠিন আলাপ কম হলেও আছে ভোট দেওয়ার প্রবল আকাঙ্ক্ষা। 12 ফেব্রুয়ারির বহুকাঙ্ক্ষিত সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত কৃষক কৃষানীরাও। 15 বছর ধরে তো আমরা ভোট দিতে পারিনি, এবার আমরা যেরকম জমি ঠিক করছি এভাবে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। আমরা চাই সামনে একটা নির্বাচিত সরকার এসে সুন্দরভাবে দেশটা পরিচালনা হোক।
দীর্ঘ প্রায় ১.৫ দশকে ভোট না দেওয়ার আক্ষেপ ঘুচতে যাচ্ছে ভোটারদের। তাদের প্রত্যাশা, জুলাই অভ্যুত্থানে রক্তার্জিত নতুন রাজনৈতিক বাস্তবতায় এবার ভোট হবে উৎসবের। তাই ভোট কেন্দ্রে পেশশক্তির পুরনো লড়াই দেখতে চান না তারা। আমগো নিজের ভোটে আমরা নিজে দিতে পারি না, এই বছর আমরা একটা ভোট দেবো, এটা আনন্দ ভর্তি লাগতেছে। এখন দুইটা দল সমান না, যেরকম জামাত সেরকম ধানের শীষ লড়াই হইব, তুমুল লড়াই। নতুন করে ভোট হইব, এটা সবাই দিতে পারবো ভোট, এটা সবাই দিতে পারবো ভোট। রিকশা, গাড়ি চালক থেকে পেশাজীবী কিংবা ব্যবসায়ী, ভোটাধিকার প্রয়োগে মুখিয়ে আছেন সবাই। তাই ভোট দিতেই গ্রামের বাড়ির পথে এখন অনেকেই। স্থানীয় এমপি প্রার্থীদের খোঁজখবর নিচ্ছেন, কারো মিষ্টি কথায় কিংবা টাকার বিনিময়ে নয়, শেষ মুহূর্তে আরও যাচাই করে দেখছেন প্রার্থীদের যোগ্যতা ও সততা। যথেষ্ট উৎসাহ। আমার যে বন্ধু বান্ধব যারা আছে সবাই অনেক আগেই চলে আসছে, তারাও ছুটি পাইছে, তো তারা সবাই একটা আগ্রহ কাজ করছে সবার মধ্যে যে ভোট দিতে যাব, তোরাও আই। ভয়ভীতি থাকার কথা না, সবাই যদি ভালোভাবে পরিচালনা করে তাহলে অবশ্যই ভোট কেন্দ্রে যে আমরা স্বাভাবিকভাবে ভোট দিতে পারবো। এবার ব্যালট বাক্সে বড় নিয়ামক 4.5 কোটি তরুণ ভোটার। তারা বলছেন এবারের নির্বাচন রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের। তাই ভোটের দিন একজনের ভোট অন্য কেউ দেওয়ার চেষ্টা করলে নীরব দর্শকের ভূমিকায় থাকতে রাজি নন তারা। পূর্বের যে কালচার বা সংস্কৃতিটা ছিল ভোট কেন্দ্র দখল করার মতো অপসংস্কৃতি, এটা আশা করি এবার আর হবে না। তরুণরা যেমন সচেতন, তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অনেক অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আমার একটা ইচ্ছা আছে যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেব, তো আশা করা যায় এবছর কারচুপি হবে না। সাধারণ মানুষ মনে করেন কেবল সুষ্ঠু ভোট গ্রহণই যথেষ্ট নয়, নিশ্চিত করতে হবে প্রতিটি ভোটের নির্ভুল গণনা। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধশতাধিক রাজনৈতিক দল অংশ নিলেও মূল আলোচনায় বিএনপি এবং জামায়াতের 11 দলীয় নির্বাচনী ঐক্য। তবে ভোটার এবং বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন এবারে ভোটের হাসি কার হবে তা অনেকটাই নির্ভর করছে 4.5 কোটি তরুণের ভোট কার দিকে পড়ছে। তরুণদের রাজনৈতিক সচেতনতাই এবার পাল্টে দিতে পারে ভোটের দিনের পুরনো চিত্র। আদিন সজীব, চ্যানেল 24, ঢাকা। দর্শক, সংবাদের শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম শেষ সময়ে প্রচার গণসংযোগে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। ভোটারদের দোয়া সমর্থন পেতে তারা চষে বেড়াচ্ছেন অলিগলি, ভোট চাইছেন নিজেদের প্রতীকের পক্ষে। পাল্টাপাল্টি অভিযোগও আছে কারো কারো। শেষ সময়ের প্রচারণায় সরগরম দেশের প্রতিটি আসন। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ঢাকা 8 আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 9-এ অহিংস নির্বাচনের উদাহরণ তৈরির প্রত্যয় জানান ধানের শীষের হাবিবুর রশিদ। নিজেরা যা করবে সেটা অন্য দলের উপরে চাপিয়ে দেবে, কারণ এই কাজগুলো করার স্কোপ তাদের আছে, বিকজ তাদের সরকারি এখন ক্ষমতায়, বিএনপি এখন ক্ষমতায় না। বিএনপি এখন ক্ষমতায় না, এটা বুঝতে হবে জনগণকে। জনগণ জানে, এই জন্য বিএনপিকে তার ক্ষমতা নিতে হয়েছে না। ঠাকুরগাঁয়ের জগন্নাথপুরে গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেত্রকোনায় বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবর, খুলনায় গণসংযোগ করেন নজরুল ইসলাম মঞ্জু ও রকিবুল ইসলাম। প্রচারণা ও পথসভা করেন হবিগঞ্জ 4-এর বিএনপি প্রার্থী মোহাম্মদ ফয়সাল। হিন্দু জনবসতিপূর্ণ এলাকায় গণসংযোগ করেন ফরিদপুর 3 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুত তাওয়াব। বগুড়া, জয়পুরহাট ও কুষ্টিয়ায় মিছিল সমাবেশ করেন জামায়াত প্রার্থী ও সমর্থকরা। সিরাজগঞ্জ 6 আসনে এনসিপির SM সাইফ মোস্তাফিজের হয়ে শাপলাকলিতে ভোট চান হাসনাত আব্দুল্লাহ। যারা ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে বলতে চাই, এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোট কেন্দ্র দখল করার কোনো চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন গোপালগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী শিপন ভুইয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে নির্বাচনের প্রচারের অংশ হিসেবে এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাব সেখানে বিটিভি সৌজন্যে। প্রতিটি স্তরে গভীরভাবে প্রথিত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিল এবং ক্ষমতাসীনদের সংস্পর্শে পৌঁছাতে পেরেছে, তারাই শুধু নিজেদের ভাগ্য বদলে নিয়েছে। বিপরীতে সাধারণ মানুষ, শ্রমজীবী শ্রেণী এবং প্রান্তিক জনগোষ্ঠী সর্বক্ষেত্রে বঞ্চিতই থেকে গিয়েছে। স্বাধীনতার পর রাষ্ট্রের মূল প্রতিশ্রুতি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, কিন্তু বাস্তবে রাজনৈতিক আনুগত্যই হয়ে উঠেছে সামাজিক ও অর্থনৈতিক সাফল্যের প্রধান শর্ত।
চাকরি, ব্যবসা, শিক্ষা, নিরাপত্তা, ক্ষমতার কাছাকাছি থাকা রাজনীতিক, আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি চক্র রাষ্ট্রীয় সম্পদ, ব্যাংক ব্যবস্থা এবং উন্নয়ন প্রকল্পকে ব্যবহার করে নিজেদের সম্পদ বাড়িয়েছে, আর সাধারণ মানুষের জীবনের মৌলিক প্রয়োজন পূরণের সংগ্রামী ব্যস্ত থেকেছে। বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা গড়ে উঠেছে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে। পরিকল্পিতভাবে এই মহানগর ও তার আশেপাশে বসবাসকারী 2 কোটি মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে বড় বড় সব অবকাঠামো, অর্থনৈতিক সুযোগ সুবিধা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আর এদের মাথার উপরে বসে রাজধানী কেন্দ্রিক একটি ছোট্ট ধনিক শ্রেণী তৈরি হয়েছে, যারা অসৎ উপায়ে রাষ্ট্রীয় সম্পদ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। অথচ প্রকৃত উন্নয়ন হলে তা দেশের সব অঞ্চলে সমানভাবে বিস্তৃত হওয়ার কথা ছিল। গ্রাম, মফস্বল, শহর ও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের আকাঙ্ক্ষিত জনদাবি উপেক্ষিতই রয়ে গিয়েছে। এই বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধেই জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ, যার লক্ষ্য ছিল পুরনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। কিন্তু পুরনো ব্যবস্থার সুবিধাভোগীরা আবারও পূর্বেকার দুর্নীতিগ্রস্ত, বেইনসাফের বৈষম্যমূলক কাঠামো ফিরিয়ে আনতে পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে। ফ্যাসিস্ট যুগে সংগঠিত গুম, খুন, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার বিচার হবে। দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদী শাসনে খুনি হাসিনা গুম, হত্যা, বিনা বিচারে কারাবন্দী, হামলা, নির্যাতন, মিথ্যা মামলা করার ক্ষেত্রে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। এতে আওয়ামী লীগ ও তার ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠন, পুলিশ, র্যাব, বিজেপি, ডিজিএফআই, এনএসআই এমন সকল সরকারি বাহিনী ও সংস্থাকে সক্রিয়ভাবে কাজে লাগিয়েছে। তার এই অপকর্মে ব্যবহৃত হয়েছে জনপ্রশাসন, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান। ঢাকা 11 আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি সেখানে ছিলাম। ভোটের মাঠে নামলো সেনাসহ যৌথ বাহিনী, থাকবে 7 দিন। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা, থাকবে পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা। তবে সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে না বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনে এবার ভোট দেবেন 12,77,00,000 ভোটার। 42,779টি কেন্দ্রে নেওয়া হবে ভোট, যার 59%ই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। কারচুপি সহ অনিয়ম ঠেকাতে সব কেন্দ্রে সিসি ক্যামেরার দাবি ছিল রাজনৈতিক দলগুলোর, তবে এটি পুরোপুরি পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সব কেন্দ্রে থাকবে না, যে সমস্ত কেন্দ্রগুলোতে আমাদের অব্যাহতভাবে বিদ্যুৎ থাকবে, এর বাইরেও আমরা বলেছি যে সোলার প্যানেলের মাধ্যমে যাতে বিদ্যুৎ সরবরাহটা নিশ্চিত করা যায়। সব ক্ষেত্রে আমরা পারবো না, তো অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারপরে প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা কমিটি, তারা সহ উদ্যোগে এই কাজটি করছেন। অন্য এক প্রশ্নে এই নির্বাচন কমিশনার মন্তব্য করেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো শেষ পর্যন্ত আর ঝুঁকিপূর্ণ থাকবে না। নানামুখী পদক্ষেপে ভালো নির্বাচন হবে কেন্দ্রগুলোতে। যেই সেন্টারটা নিয়ে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি, মানুষের মধ্যেও সেই বিষয়টা প্রভাব বিস্তার করে বলতে মানুষও আশ্বস্ত হয় যে এটাকে আইনশৃঙ্খলা বাহিনী খুব বেশি গুরুত্ব দিয়েছে, সুতরাং এটা নিরাপদ। সেখানে দেখা যাবে যে ভোটারের টার্ন আউট বেশি হবে। ভোটারের টার্ন আউট বেশি হওয়া মানেই ওইখানে কোনো পক্ষ এসে নির্বাচন বানচাল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করা এই সাহস পাবে না। তো সেই দিক থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলি দেখবেন যে এগুলো ভালো ভোট হবে ইনশাল্লাহ। এদিকে নির্বাচন ও গণভোটের সামনে রেখে মাঠে নেমেছে যৌথ বাহিনী। ডিএমপি বলছে, রাজধানীর 13টি আসনের 2,131টি ভোট কেন্দ্রের 1,614টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ন্যূনতম পক্ষে 4 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং সাধারণ যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে ন্যূনতম 3 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছেন 1000-এরও বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচরণ বিধিমালা প্রতিপালনে সারা দেশে পরিচালনা করবেন ভ্রাম্যমাণ আদালত। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিক হত্যাকেও নির্বাচন কেন্দ্রিক হত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করছে কিছু মানবাধিকার সংগঠন। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমন অভিযোগ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 5 জন মারা গিয়েছে
ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে, যদিও টিআইবি 15 জন বলেছে, আমরা টিআইবি আজকে একটাকে রেসপন্ড করেছি। এটার টিআইবি যে কোনো পলিটিক্যাল পার্টি যে কেউ মারা গেলে তাকে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে ইনক্লুড করার চেষ্টা করছে। নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তারপরও নির্বাচনের আগেই সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন দিল সরকার। আর এতে বরাদ্দ করা হয়েছে 11,18,00,000 টাকা। এবং এই অর্থ দিয়ে 9 জেলার এসিল্যান্ডদের জন্য কেনা হবে নতুন গাড়ি। এটিকে আমলাতন্ত্রের কাছে সরকারের অসহায় আত্মসমর্পণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইমদাদ হক এ নিয়ে রিপোর্ট করেছেন। আর্থিক সংকটে গেল 4 বছর ধরে বন্ধ সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিধি নিষেধের ফাঁক ফোকরে আমলারা মাঝে মধ্যে আবদার করলেও বেঁকে বসে প্রধান উপদেষ্টার দপ্তর। অবশেষে ভোটের কদিন আগে নিষেধাজ্ঞার মধ্যেই মিলল নতুন গাড়ি কেনার অনুমোদন। অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ভূমি মন্ত্রণালয় জানায়, ভোটের মাঠ চষে বেড়াতে কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি কিনতে চান তারা। তাতে আপত্তি করেনি অর্থ মন্ত্রণালয়। আপাতত 9 জেলার সহকারী কমিশনার এসিল্যান্ডদের দেয়া হচ্ছে কেবিন পিকআপ। প্রতিটির দাম ধরা হয়েছে 86 লাখ টাকা, যেখানে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে গুনতে হবে বাড়তি 11,18,00,000 টাকা। এই কাজগুলো রুটিন কাজের মধ্যেও পড়ে না। দলীয় সরকারও যখন ক্ষমতায় ছিল তখনও নির্বাচনের আগে এই ধরনের সিদ্ধান্ত নেয়নি। এখন এই সিদ্ধান্তগুলো নেওয়াটা ঠিক না। এটা হচ্ছে যে গাড়ি কিনতে গেলে তো আপনার এটা কোন বললে এখন হয়ে যাবে, 4 দিন আগে কেন সিদ্ধান্ত? নিষেধাজ্ঞার মধ্যে চলতি অর্থ বছরের বাজেটে এ খাতে ভূমি মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল 8 কোটি টাকা। বাকি টাকা যোগান আসবে মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে। তবে অর্থ অনুমোদন দেয়া হলেও ভোটের আগে নতুন গাড়ি কেনা যাবে না পদ্ধতিগত জটিলতায়। আমলাতন্ত্র তো মেশিনারিজ, আর যেটা সরকার সেটা হচ্ছে ওই মেশিনারিজকে চালানোর জন্য মেশিনারিজের পেছনের মানুষটা। কিন্তু যখন মেশিন আপনার হচ্ছে মানুষকে চালাচ্ছে মনে করা হয়, তখন আসলে মানুষটার যোগ্যতা নেই সন্দেহ দেখা দেয়। আমার তো মনে হয় যে পরবর্তী সরকারের উপরে কেবলমাত্র আর্থিক না, নীতিগত চাপও সৃষ্টি হবে এই সব সিদ্ধান্তের ফলে। পাবলিক সার্ভিস ডেলিভারির এফিসিয়েন্সিও বাড়াতে হবে, অ্যাকাউন্টেবিলিটিও বাড়াতে হবে, এবং একই সাথে ডিসেন্ট লিভিংয়েরও একটা ব্যবস্থা করতে হবে তাদের জন্য। 10 বছরের পুরনো গাড়ি প্রতিস্থাপনের বিধান থাকলেও তা মানা হচ্ছে না এসব ক্ষেত্রে, যার মাধ্যমে সরকারের বিধিনিষেধ সরকার নিজেই ভাঙল বলে মনে করেন বিশ্লেষকরা। জনপ্রশাসনকে রাজনীতির বাইরে এনে জনবান্ধব করার বড় একটি সুযোগ এনে দেয় 2024 সালের গণঅভ্যুত্থান। কিন্তু অন্তর্বর্তী সরকার শুরু থেকেই আমলাতন্ত্রের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে, ফলে হাতছাড়া হয়ে যায় সেই সুযোগ, লাগামহীন হয়ে পড়ে সরকারের আয় ব্যয়ের পরিসংখ্যান। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। সেনাবাহিনীকে দুর্বল করে নিরাপদ থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। গুমের মামলায় জিয়াউল হাসানের বিরুদ্ধে দেয়া সাক্ষ্যে কথা বলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গুম হত্যায় জিয়াউল কতটা বেপরোয়া ছিলেন তা তুলে ধরেন ইকবাল করিম। পরে সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। এর আগে গেল 14 জানুয়ারি মানবতা বিরোধী অপরাধের 3টি সুনির্দিষ্ট অভিযোগে জিয়াউল হাসানের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিভাবে একটা নরখাদক বাহিনীতে পরিণত হলো, সেটার মনস্তত্ত্ব, পেছনের ট্রেনিংয়ের প্রসেস, কিভাবে রাজনীতিকরণ করা হয়েছে, কারা তাদেরকে এইভাবে একটা দানবে পরিণত করেছিল, সেই কথাগুলো তিনি একের পর এক তুলে ধরছেন। এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে আর্মি অফিসারদেরকে পাঠানোর মাধ্যমে যে ক্ষতি হয়েছে সেনাবাহিনী, সে বিষয়টা তিনি তুলে ধরেছেন।